আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভারত এবার বাংলাদেশের সমান খেলতে চায়। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের বিচারের রায়ের যে রেফারেন্স বা যে রায়কে উল্লেখ করে বারবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে। ভারতও এখন ঠিক একই রকম পথ বেছে নিতে যাচ্ছে। আমি আসছি সে বিষয়ে, খুব ইন্টারেস্টিং। এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনার বিষয় যখন ভারত এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এরকম একটি খবর গত দুদিন ধরে দিচ্ছিল যে চলতি মাসের 20 আগস্টের পর যে কোনো সময় এই মাসের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন এবং তার জন্য দুই দেশের পক্ষ থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঠিক তখনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই কেবল প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন। কি রকম অনুকূল পরিবেশ? রবিবার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অতিরিক্ত সচিব এম শহীদুল করিম তিনি কি বলেছেন আপনারা নিশ্চয়ই মধ্যে সবাই জেনে গেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন যে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের সহ পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ, এবং অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের যে বক্তব্য তাতে মোটামুটি 3টি শর্ত উঠে এসেছে। 1 নম্বর, শেখ হাসিনাকে হস্তান্তর করতে হবে। 2 নম্বর হচ্ছে শেখ ওসমান বিন হাদির হত্যাকারী যারা রয়েছে ভারতে আটক অবস্থায় তাদেরকে ফেরত দিতে হবে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের যেই সব নেতাকর্মী ভারতে পালিয়ে আছে যাদের বিরুদ্ধে বিচারের রায় হয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। এখন এই 3টি শর্ত দেওয়া হলো কেন? হতে পারে এটি আমাদের সরকারের একটি মুখ রক্ষার কৌশল, যেহেতু চোখে চোখ রেখে কথা বলতে চায় সরকার, তো খানিকটা দেখানো যে আমাদের কোন একটি দাবি মেনে নিয়েছে, এবং সেই প্রস্তাবের জায়গা থেকে কি শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না এটি নিশ্চিত। এ বিষয়ে যে ইন্টারেস্টিং বিষয় বলতে যাচ্ছিলাম, আসছি একটু পরেই। সেটা যখন নিশ্চিত, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ যারা ভারতে রয়েছেন তাদের কাউকে কি ফেরত দিবে? নিশ্চয় না, আমার মনে হয় না ফেরত দিবে। কারণ আসাদুজ্জামান খান কামালের মতন কাউকে যদি ফেরত দেয় সেক্ষেত্রে শেখ হাসিনার বিষয়টিতে ভারত দুর্বল হয়ে পড়বে। শেখ হাসিনার বিষয় যে খতিয়ে দেখা হচ্ছে যে ফেরত দেওয়া যায় কিনা প্রত্যর্পণ চুক্তির আওতায়, সেই বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। অতএব তাদের কাউকে ফেরত দেবে না। এখন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে যারা আটক অবস্থায় আছে তাদেরকে হয়তো ফেরত দিতে পারে, কিন্তু সেগুলো সময় সাপেক্ষ বিষয় আমার মনে হয়। আবার হয়তো এমন হতে পারে সরকার এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছে, নানান ধরনের শর্ত জুড়ে দিতে বাধ্য হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের পাকিস্তানপন্থী যে অংশটি রয়েছে, জামাত, এনসিপি বা আরো কয়েকটি দল যে জুলাই যোদ্ধারা রয়েছে, তাদেরকে খুশি করতে চাইছে, খুশি রাখতে চাইছে বিএনপি সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্যাম রাখি না কুল রাখি অবস্থা তার। যদি তাদেরকে খুশি করার বিষয়টি মুখ্য হয়ে ওঠে সেক্ষেত্রে তো আমাদের পররাষ্ট্রনীতিও দুর্বল হয়ে ওঠে। আমাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল অবলম্বন করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আমাদের দেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই প্রশ্নটিও তো সামনে চলে আসে, খুবই স্বাভাবিক। যেমন আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টির যে বিষয়টি তুলে নিয়ে আনা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেটি ভারতের মূলধারার বিভিন্ন গণমাধ্যম খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, এনডিটিভি, বিভিন্ন গণমাধ্যম এই বিষয়টি ফলো করে প্রচার করেছে যে
তিনটি শর্ত দেওয়া হয়েছে তারেক রহমান ভারত সফরে যাওয়ার ক্ষেত্রে। এবং এই যে গণমাধ্যমগুলো তাদের বক্তব্য মোটামুটি বিশ্লেষণের জায়গা থেকে কাছাকাছি। যেমন টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কের যে টানাপোড়েন অবস্থা চলছে বর্তমানে, তার পরিপ্রেক্ষিতে তারেক রহমানের সফরটি খুবই গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই আমরাও মনে করি। এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা ইস্যু ছাড়া ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক যে সম্পর্ক এই মুহূর্তে চলছে সেটির পরিবর্তনের জন্য সম্ভাব্য নানান ইস্যু খতিয়ে দেখা হচ্ছে। যেমন বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা এবং গঙ্গার পানি বন্টন চুক্তি, নবায়ন সহ তিস্তা পানি বন্টন চুক্তি সহ বিভিন্ন নদীর পানি বন্টনের বিষয়। অন্যদিকে ভারতের পক্ষ থেকে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ, সংখ্যা লঘু সুরক্ষা এবং পাকিস্তানের সাথে ঢাকার যে ক্রমবর্ধমান সম্পর্ক সেইগুলো উত্থাপন করা হতে পারে বা এগুলো নিয়ে ভাবা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনা করবে। এখন যে কথাটি প্রথমে বলছিলাম যে ভারত কোন প্রক্রিয়া অবলম্বন করতে যাচ্ছে এখন শেখ হাসিনাকে ফেরত দেওয়া না দেওয়ার ইস্যুতে, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। আবারও বলি, এটি নিশ্চিত। ভারত তার কূটনৈতিক ভাষা শব্দ প্রয়োগের মাধ্যমে বারবার একথাই প্রমাণ করে আসছে। তারপরও আমাদের সরকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বা আমাদের প্রধানমন্ত্রীর সফরের ক্ষেত্রেও শেখ হাসিনা ইস্যুটি ঝুলিয়ে রাখছে। সেই জায়গা থেকে এবার ভারতের আরেকটি গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলছে যে বাংলাদেশ যে অনুরোধ করছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি, সেই অনুরোধ ভারতের বিচার বিভাগের সামনে উপস্থাপন করতে চায় মোদী সরকার এবং তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে ভারতের ওই শীর্ষ সরকারি কর্মকর্তারা বলছেন যে ঢাকা যাতে এমন কঠোর এবং অনমনীয় অবস্থান থেকে সরে আসে সে বিষয়েও তাদের সঙ্গে নিবিড় আলোচনা চলছে। মানে একদিকে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশকে নমনীয় করার ক্ষেত্রে, শেখ হাসিনা ইস্যুতে ছাড় দেওয়ার ক্ষেত্রে, আবার তারা এবার আইনি প্রক্রিয়ার দিকে যাবে। কারণ হচ্ছে ডক্টর ইউনূস সরকার তো শেখ হাসিনাকে ফেরত চেয়েছেই, ভারত দিবে না। এরপরে যখন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলার রায় হলো, তার মৃত্যুদণ্ড ঘোষিত হলো, সেটিকে রেফারেন্স হিসেবে বাংলাদেশ সরকার তুলে ধরছে। এইবার ভারত তারাও আদালতকে সামনে আনতে চায়, আদালতের মতামত নিতে চায়। হয়তো সেখানে কোনো ধরনের কোনো কারোর পক্ষ থেকে রিট করা হবে বা এই বিষয়ে জানতে চাওয়া হবে এবং এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে আদালতের পক্ষ থেকে নেতিবাচক সিদ্ধান্ত আসবে। নেতিবাচক বলতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না। কেন? প্রত্যর্পণ চুক্তির মধ্যে রয়েছে যে যদি দুই দেশের মধ্যে এক রাষ্ট্রের কেউ অন্য রাষ্ট্রে গিয়ে আশ্রয় নেয়, আশ্রয় দানকারী রাষ্ট্র যদি মনে করে যে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতিহিংসা জায়গা থেকে কোনো ধরনের বিচার কাজ চলছে বা তার বিরুদ্ধে প্রতিহিংসা আচরণ করা হতে পারে, তাহলে সংশ্লিষ্ট রাষ্ট্র ফেরত না দিতে পারে। এটা তো স্পষ্ট রয়েছে। দ্বিতীয়ত শেখ হাসিনা তো বন্ধু হিসেবে সেখানে আশ্রয় নেননি। এইসবের আলোকে ভারতের আদালত নিশ্চয়ই ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে বক্তব্য দিয়ে আসছিল সেটি তারা বলবে। তারা হয়তো কূটনৈতিক ভাষা দিয়ে বলে আসছিল, এখন আদালতের মাধ্যমে সরাসরি বলবে। তখন কি হবে? বাংলাদেশ সরকারও আদালতে রেফারেন্স দিচ্ছে, ভারত সরকারও তখন আদালতের বক্তব্য তুলে ধরবে। আমাদের সরকারের নীতি নির্ধারকদের এটুকু বোঝার ক্ষমতা কি তাদের নেই যে ভারত কোন পর্যন্ত যেতে পারে? শুধু চোখে চোখ রেখে কথা বলবো, এইসব বায়বীয় শব্দ উচ্চারণ করলেই তো হয় না। কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে। এবং খোদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি মন্তব্য করলেন যে
আমাদের প্রধানমন্ত্রীকে তো প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হয়নি ব্রিক্সে। ঠিক তার পরের দিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্ট্রেট জানিয়ে দিলেন যে তাকে দুভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে, পরবর্তীতে ব্রিক্সের সম্মেলনে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে। এই যে কৌশলগুলো অবলম্বন করছে বিএনপি সরকার, কতটুকু কৌশলগতভাবে তারা এগিয়ে যেতে পারবে? মাঝখান থেকে আমাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে বা আমাদের যে হিস্সাগুলো সেই জায়গা থেকে আমরা বঞ্চিত হব। এবং ভারত যে বারবার অনুরোধ করছে আমাদের প্রধানমন্ত্রী সফরের জন্য, বা ভারত মুখিয়া আছে তারেক রহমানের সফরের জন্য, এই কথাগুলো বলছে, এটিকে দুর্বলতা হিসেবে নেওয়ার কোনো কারণ নেই। ভারতের মূল উদ্দেশ্য এখন দুটি, একটা হচ্ছে চীনের প্রভাব মোকাবেলা করা বাংলাদেশে, আর দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনাকে ফেরত না দেওয়া। শেখ হাসিনা নিজে ফেরত আসতে চাইলে ফেরত আসবেন, এবং সেই সাথে ইনক্লুসিভ পলিটিক্সের বিষয়টি এনশিওর করা। এবং সেই জায়গা থেকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ভারত সরকারের আরেকজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বলছে যে, ওই কর্মকর্তা বলছেন, প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমাদের আদালত, এটি কোন রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। সেটি মনে করিয়ে দিয়ে বলছে যে শেখ হাসিনা তো ডিসেম্বরে ফেরত যেতেই চাইছেন নিজ থেকে, অর্থাৎ তারা মনে করে দিতে চাইছে যে শেখ হাসিনা যখন নিজেই যাবে, তাহলে এত অজুহাত বা এত ইস্যু তৈরি করার কি দরকার আছে বাংলাদেশের? ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। জ্বালানি সংকটে হাঁসফাঁস করছে বাংলাদেশ, ভয়ঙ্কর সংকট। ভারত ছাড়া বাঁচাবার কেউ নেই। এর পরেও ভারত বিরোধিতার গল্প উড়ে বেড়াচ্ছে বাংলাদেশের আকাশে, বাতাসে, মাঠে, ময়দানে, সব জায়গায়। তাহলে কি বাংলাদেশের ভারত বিরোধিতা আসলে ভাবের ঘরে চুরি? এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। নমস্কার, মনোজ দাস বলছি ক্যালকাটা ডায়ালগস থেকে। মুখে ভারত বিরোধিতা, কিন্তু বিপদে পড়লেই দরকার ভারতকে। রাজনীতির মঞ্চে বলা হবে ভারত বাংলাদেশের শত্রু, ভারত আধিপত্যবাদী, আমরা চোখে চোখ রেখে সমানভাবে কথা বলতে চাই, ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, অনেক অনেক রকমের কথা ভারতের বিরুদ্ধে। কিন্তু দেশের উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন কমে গেল, ডিজেলের ঘাটতি দেখা দিল, শিল্প কারখানা বিপদে পড়ল, আর তখন সেই ভারতের কাছেই আবেদন, বাঁচাও বাঁচাও, দয়া করে আরো ডিজেল পাঠাও, পাইপলাইন দিয়ে দ্রুত জ্বালানি সরবরাহ করো, বিদ্যুৎ পরিস্থিতি সামলাতে সাহায্য করো। এখন প্রশ্ন হলো, ভারত যদি সত্যি বাংলাদেশের এত বড় শত্রু হয়, ওই যে সেই 24 আগস্টে, জুলাইয়ের সেই সব স্লোগান মনে আছে তো? আমরা ভুলিনি এখনো। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, তাই না? তো তাহলে প্রতিটি ভারত যদি সত্যি বাংলাদেশের এত বড় শত্রু হয়, তাহলে প্রত্যেকটা বড় সংকটে ভারতের সাহায্য কেন প্রয়োজন হয়? আর ভারত যদি এতটাই প্রয়োজনীয় প্রতিবেশী হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে এত তীব্র ভারত বিরোধিতা কেন? এটা কি বাস্তব অবস্থান, নাকি ভাবের ঘরে চুরি? আজ সহজ ভাষায় সেই প্রশ্নের উত্তর খুঁজব। চলুন যাওয়া যাক। প্রথমে বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতিটা বুঝে নেওয়া যাক। সাম্প্রতিক হিসেবে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বাংলাদেশে 18,000 মেগাওয়াটে পৌঁছেছে, কিন্তু উৎপাদন বা সরবরাহ বেশিরভাগ সময় 14 থেকে 15,000 মেগাওয়াটের মধ্যে আটকে যাচ্ছে। অর্থাৎ ঘাটতি কখনো 3,000, কখনো 3,500, কখনো তার চেয়েও বেশি। সহজ ভাষায় বললে, দেশের প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় 1/4
মতো সেটা কোনো কোনো সময়ে সরবরাহ করা যাচ্ছে না। বহু জায়গায় দীর্ঘক্ষণ লোডশেডিং হচ্ছে। দোকান, বাজার, শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অনুষ্ঠান এবং আলোকসজ্জাতেও নিয়ন্ত্রণ আনা হয়েছে। সমস্যার কেন্দ্রে রয়েছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে দৈনিক গ্যাসের চাহিদা আনুমানিক ৩,৮০০ থেকে ৪,০০০ মিলিয়ন কিউবিক ফুট বা ঘনফুট। সরবরাহ প্রায় ২,৬০০ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি, অর্থাৎ প্রতিদিন ১২০০ থেকে ১৪০০ মিলিয়ন, মানে প্রায় ১/৩ বেশি ঘাটতি। তার উপর মহেশখালীর এলএনজি টার্মিনালে আগুন লাগার পর দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। টার্মিনাল আংশিক চালু হলেও পুরো ক্ষমতা এখনো ফেরেনি। ফলে বিদ্যুৎ কেন্দ্র গ্যাস পাচ্ছে না। বিকল্প হিসেবে ডিজেল ও ফার্নেস অয়েল দরকার, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বেশি, সরবরাহ অনিশ্চিত এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ক্ষমতাও সীমাহীন নয়। সংকট তাই শুধু বিদ্যুতের নয়, এটা জ্বালানি, অর্থনীতি, বিদেশি মুদ্রা, শিল্প উৎপাদন সব মিলিয়ে একটা হযবরল অবস্থা, একেবারে ঘেঁটে ঘ। কিন্তু ভারতের কাছে কেন যেতে হচ্ছে? বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ডিজেলের ঘাটতি বিদ্যুৎ উৎপাদনে প্রভাব ফেলছে। তাই ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আরো ডিজেল চাওয়া হয়েছে। ফ্রেন্ডশিপ পাইপলাইনের কথা মনে আছে তো? সেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে অনেকগুলো চুক্তি করেছিলেন, এইগুলোই তো বলা হয়। তো সেই চুক্তির অন্যতম হচ্ছে এই ফ্রেন্ডশিপ পাইপলাইন, বন্ধুত্বের পাইপলাইন। তা সেইখান দিয়ে ডিজেল চাওয়া হয়েছে, সেখান দিয়ে ডিজেল যাচ্ছেও। কেন ভারতের কাছে চাওয়া? কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি পাইপলাইন রয়েছে। নুমালীগড় রিফাইনারি থেকে পার্বতীপুর পর্যন্ত ডিজেল পাঠানোর ব্যবস্থা আগে থেকেই তৈরি করে গেছেন কে? করে গেছেন শেখ হাসিনা। সমুদ্রপথে অন্য দেশ থেকে জ্বালানি আনতে জাহাজ প্রয়োজন, বন্দর প্রয়োজন, বেশি সময় লাগবে, ডলার প্রয়োজন, কিন্তু ভারত থেকে পাইপলাইনে তুলনামূলক কম খরচে এবং দ্রুত, অতি দ্রুত ডিজেল পাওয়া সম্ভব। চীন বাংলাদেশের খুব বড় বন্ধু বলে বাংলাদেশিরা খুব বগল বাজান। তো চীন বাংলাদেশের বন্ধু বলে দাবি করতে পারে, সেই দাবিতে বাংলাদেশিরাও মান্যতা দিতে পারে। পাকিস্তান ধর্মীয় ভাই, ধর্মীয় ভ্রাতৃত্বের কথা বলতে পারে। তুরস্ক বা মধ্যপ্রাচ্যের দেশগুলো ধর্মীয়, রাজনৈতিক সব রকমের সমর্থন দিতে পারে। কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র থমকে গেলে সেটা বাঁচাতে পাইপলাইনে ডিজেল পাঠানোর বাস্তব ক্ষমতা রয়েছে একটি মাত্র দেশের, এবং সেক্ষেত্রে বাংলাদেশের তাদের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কি নাম দেশটার? দেশটার নাম ভারত। এটাই ভূগোলের নির্মম সত্য। বন্ধু নির্বাচন করা যায়, প্রতিবেশী নির্বাচন করা যায় না। ভারতও বলেছে বাংলাদেশের আবেদন বিবেচনা করা হচ্ছে। তবে ভারতের নিজের চাহিদা, ডিজেলের প্রাপ্যতা এবং পরিশোধন ক্ষমতা দেখে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী যাবে। অর্থাৎ ভারত দরজা বন্ধ করেনি, আবার বাংলাদেশের প্রয়োজন মেটানোকে নিজের বাধ্যবাধকতা বলেও মানেনি। তাহলে ভারত বিরোধিতা আসছে কোত্থেকে বাংলাদেশিদের? এখানে একটি বিষয় স্পষ্ট করা দরকার, বাংলাদেশের সব মানুষ ভারত বিরোধী একথা সম্পূর্ণ ভুল। একটি দেশের 18 কোটি মানুষকে একই মানসিকতার বলে দাগিয়ে দেয়া যায় না। বাংলাদেশে প্রচুর মানুষ ভারতের সঙ্গে সুসম্পর্ক চান, আমরা জানি।
চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, সংস্কৃতি, পর্যটনের জন্য তারা ভারতের ওপরেও নির্ভর করেন। সমস্যাটি বাংলাদেশের সমস্ত জনগণের নয়, সমস্যাটি প্রধানত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির। আর সেই সংস্কৃতিতে যারা বিশ্বাস করে তাদের একাংশের। সেখানে ভারত বিরোধিতাকে বহুদিন ধরে একটি সহজ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে ভোটের বাজারে ডিভিডেন্ড নেয়ার জন্য। দেশে দ্রব্যমূল্য বাড়লো, বলা হলো এটা ভারতের ষড়যন্ত্র। নির্বাচনে হেরে গেল কোন দল, বলা হলো ভারতের হস্তক্ষেপ। কোন সরকার ভারতের সঙ্গে চুক্তি করলো তো দেশ বিক্রি হয়ে গেল। সীমান্তে সমস্যা হলো, ভারত বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নিতে চাইছে বলে হুঙ্কার দেয়া হলো। কিন্তু ভারত থেকে বিদ্যুৎ এলো, ডিজেল এলো, খাদ্যশস্য এলো, হাসপাতালে চিকিৎসা পাওয়া গেল। হাসপাতাল সম্পর্কে মনে পড়ছে, চীন বলেছিল বড় বড় হাসপাতাল তৈরি করবে, আরো সহজে তাদের চিকিৎসা দেবে। কি হলো আজ অব্দি জানা গেল না। এখনো যেদিন ভিসা খুলে দিল ভারত, সেদিন কয়েক ঘন্টার মধ্যেই 2 লক্ষ লোক ভিসার অ্যাপ্লিকেশন করে ফেললো। তো এইসব যে হলো, এইসব খবর বেশি প্রচার করা হয় না, কারণ ভারত বিরোধিতার রাজনৈতিক লাভ আছে। ভারতের সহযোগিতা স্বীকার করলে সেই লাভ থাকে না। আর এটাকেই আমি বলছি ভাবের ঘরে চুরি। ভারতকে শত্রু বলে ভোট চাইব, কিন্তু সংকটে ভারতের সাহায্যই চাইব। ভারতীয় পণ্য বয়কটের ডাক দেব, কিন্তু সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত ভারত ছাড়া উপায় নেই, ভারত ছাড়া পথ নেই। ভারত থেকে তুলা, সুতো, যন্ত্রাংশ, খাদ্য, বিদ্যুৎ, জ্বালানি আমদানি বন্ধ করব না। ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে বক্তৃতা দিয়ে যাব, অথচ ভারতীয় সিনেমা, গান, টেলিভিশন, চিকিৎসা এবং শিক্ষার আকর্ষণ কোনোটাই এড়াতে পারবো না। এই দ্বিচারিতা বাংলাদেশের ভারত বিরোধী রাজনীতির মূল দুর্বলতা। ভারত বিরোধিতা যে জনপ্রিয় হয় কেন, এর কয়েকটা ঐতিহাসিক ও রাজনৈতিক এবং ধর্মীয় কারণও রয়েছে। প্রথমত, ছোট রাষ্ট্রের পাশে বড় রাষ্ট্র থাকলে সন্দেহ তৈরি হয়। বাংলাদেশ মনে করে ভারতের আয়তন, অর্থনীতি এবং সামরিক শক্তি এত বেশি যে দুই দেশের সম্পর্ক কখনো পুরোপুরি সমান হতে পারে না। আরে সমান তো দূরের কথা, কাছাকাছি হতে পারে না। দ্বিতীয়ত, তিস্তার জল বন্টন, সীমান্তে মৃত্যু আর অনুপ্রবেশ, লোক ঢুকিয়ে দেয়া, ভারতে যাও, ওখানে তো কাজ নেই। ফলে বাণিজ্য ঘাটতি এবং ভিসা এসব নিয়ে বাংলাদেশের প্রচুর অভিযোগ তারা করেই যাচ্ছে। আমরা সবকিছুকে অস্বীকার করি না, কারণ ভারতের নিজস্ব চাহিদাও থাকতে পারে, আছেও। ভারত বাংলাদেশ বন্ধুত্ব মানে বাংলাদেশের প্রত্যেকটা অভিযোগ মিথ্যে এমন নয়, কিন্তু বন্ধু দেশের মধ্যেও স্বার্থের সংঘাত থাকে। ভারত আমেরিকার সঙ্গে, ভারত রাশিয়ার সঙ্গে কোনো সংঘাত নেই? অবশ্যই আছে, থাকতেই হবে। প্রত্যেকটা দেশের নিজস্ব তাদের বাস্তবতা থাকে, কিন্তু বাস্তব অভিযোগ আর পরিকল্পিত ভারত বিদ্বেষ এই দুটো এক জিনিস নয়। তিস্তা নিয়ে আপত্তি জানানো বৈধ, কিন্তু বাংলাদেশের প্রতিটি সমস্যার পেছনে ভারতকে খুঁজে পাওয়া যুক্তিহীন। সীমান্তে কোনো নিরীহ মানুষের মৃত্যু হলে প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, শুধু বাংলাদেশিরা মরে কেন সীমান্তে? কেন ভারতীয়রা মরে না? তার কারণ ভারতীয়রা ওই আসিফ নজরুলের মতো লোক, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে বলে যত হইচই করুক, বাংলাদেশে ভারতের লোক বাংলাদেশে যায় না, বাংলাদেশ থেকেই ভারতে অনুপ্রবেশ ঘটে। আর তার জন্য সীমান্তে কোনো নিরীহ মানুষের মৃত্যু হলে প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু চোরাচালানির মৃত্যু হলে, অবৈধ অনুপ্রবেশকারীর মৃত্যু হলে, সীমান্ত রক্ষীদের ওপর আক্রমণের তথ্য গোপন করা হলে একতরফা গল্প তৈরি করা কোনো সৎ সাংবাদিকতা নয়। তৃতীয়ত, বাংলাদেশের রাজনীতিতে ভারতকে আওয়ামী লীগের অভিভাবক হিসেবে দেখানো হয়,
ফলে আওয়ামী লীগ বিরোধিতা অনেক সময় ভারত বিরোধিতায় পরিণত হয়েছে। এরপরে আসি ধর্মীয় কারণে। পাকিস্তানপন্থী এবং কিছু ধর্মীয় সংগঠন ভারতকে শুধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখে না, তারা ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখিয়ে ধর্মীয় আবেগ সৃষ্টি করে। আর এর মধ্যে আছে আবার আন্তর্জাতিক টানাপোড়েন। চীন চাইবে বাংলাদেশ ভারতের প্রভাব বলয় থেকে দূরে থাকুক, তাই বাংলাদেশে ভারত বিরোধী রাজনৈতিক পরিবেশ তৈরি হলে তার কৌশলগত সুবিধা হয় বেজিং এর। অর্থাৎ ভারত বিরোধিতার মধ্যে প্রকৃত অভিযোগ সামান্য কিছু থাকলেও থাকতে পারে, সেটা স্বাভাবিক, কিন্তু যেটা আছে বেশি সেটা হচ্ছে দলীয় রাজনীতি, ধর্মীয় মেরুকরণ এবং বিদেশি শক্তির স্বার্থ। ভারত তো কখনো বলেনি তারা নিঃস্বার্থভাবে সাহায্য করে। এটা কেউ প্রশ্ন করতে পারেন যে ভারত কি বাংলাদেশকে ভালোবেসে নিঃস্বার্থভাবে জ্বালানি দেবেন? না, প্রশ্নই ওঠে না। আন্তর্জাতিক সম্পর্কে কেউ নিঃস্বার্থ নয়, সবাই নিজের স্বার্থেই আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করে। ভারত বাংলাদেশকে সাহায্য করলে ভারতও লাভবান হয়। ভারতও চায় বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল থাকুক, কারণ বাংলাদেশে বিশৃঙ্খলা হলে সীমান্তে অনুপ্রবেশ বাড়বে, চোরাচালান বাড়বে, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা বিপন্ন হবে, চীনের প্রভাব বাড়বে এবং ভারতের বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের সাথে প্রচুরভাবে আহত হবে। বাংলাদেশে শিল্প সচল থাকলে ভারতীয় কাঁচামাল ও যন্ত্রাংশের বাজার থাকবে। ভারত ডিজেল বিনামূল্যে দিচ্ছে না, দেবেও না। ব্যবসায়িক ব্যবস্থায় সরবরাহ করছে, কিন্তু মনে রাখতে হবে এই যে সরবরাহ মূল্যটা, এটা আন্তর্জাতিক বাজার থেকে কিনতে গেলে বাংলাদেশকে যে টাকা, যে ডলার খরচ করতে হবে তার তুলনায় ভারত থেকে নিতে গেলে অনেক কম টাকায় পাবে। সুতরাং এটা দান নয়, পারস্পরিক স্বার্থের সম্পর্ক। কিন্তু ঠিক সেখানেই প্রশ্ন, যদি ভারতের সাহায্য নেওয়া বাংলাদেশের জাতীয় স্বার্থে এতটাই প্রয়োজনীয় হয়, তাহলে ভারতকে চিরস্থায়ী শত্রু হিসেবে দেখানো কেন? আপনি দর কষাকষি করুন, ভারতের অন্যায় হলে প্রতিবাদ করুন, নিজের স্বার্থ রক্ষা করুন, কিন্তু সকালে ভারতের বিরুদ্ধে বিষ ঢালবেন এবং বিকেলে ভারতের হাই কমিশনের কাছে এসে করজোড়ে আবেদন করবেন ডিজেলের জন্য। এটা শক্তিশালী পররাষ্ট্রনীতির পরিচয় নয়, এটা রাজনৈতিক অসততার পরিচয়। তারেক রহমানের আসল পরীক্ষার কথায় এবার আসি। তারেক রহমান আগে যখন বিরোধী দলের নেতা ছিলেন এবং বিরোধী দলের সাথে যুক্ত ছিলেন, তখন তারা অনেক কথা বলেছেন ভারতের বিরুদ্ধে। ওই 10 ট্রাক অস্ত্র নিয়ে এসে তিনি ভারতকে বুঝিয়ে দিতে গিয়েছিলেন, তাই না? তো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন, তাই তার সামনে বাস্তবতার পরীক্ষা। তিনি চাইলে শেখ হাসিনা, সীমান্ত, তিস্তা প্রশ্ন এসব নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে পারেন, কঠিন দর কষাকষি করতে পারেন, সেটি তার অধিকার এবং দায়িত্ব। কিন্তু তিনি যদি দেশের ভারত বিরোধী আবেগকে সন্তুষ্ট করতে গিয়ে গ্যালারির দিকে তাকিয়ে খেলতে যান, দিল্লির সঙ্গে সম্পর্ক নষ্ট করেন, তার মূল্য বাংলাদেশের সাধারণ মানুষকে দিতে হবে। বিদ্যুৎ না থাকলে বিএনপি ও আওয়ামী লীগ আলাদা করে অন্ধকারে থাকে না। কারখানা বন্ধ হলে রাজনৈতিক স্লোগান শ্রমিকের বেতন দেয় না। ডিজেল না থাকলে ভারত বিরোধী বক্তৃতায় বাস করা বা জেনারেটর চালিয়ে চলে না, কারণ জেনারেটর চালাতে গেলেও ডিজেল লাগবে। তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরটাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কি দেশে এক ভাষায় এবং দিল্লিতে গিয়ে অন্য ভাষায় কথা বলবেন? যদি বলেন, সর্বনাশ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। অথবা জনগণকে তিনি স্পষ্ট বলবেন, ভারতের সঙ্গে আমাদের মতবিরোধ আছে, কিন্তু সহযোগিতাও ভীষণভাবে প্রয়োজন, অন্য সবার থেকে বেশি ছাড়া কম প্রয়োজন নয়। দ্বিতীয় কথাটি বলা রাজনৈতিকভাবে কঠিন, কিন্তু দায়িত্বশীল রাষ্ট্রনায়কের কাজ হচ্ছে সেটি। বাংলাদেশকে ভারতের অনুগত হতে হবে না, কিন্তু নিজের জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে বাস্তববাদী সম্পর্ক তৈরি করতে হবে। একই কথা আমরা বলি ভারতের ক্ষেত্রেও সত্যি, ভারত কখনোই বড় ভাইয়ের আচরণ করে না। আর বড় ভাইয়ের আচরণ করলে সেটা খারাপ হবে কেন? বড় ভাই যদি ছোট ভাইকে ভালোবাসে, আমরা যেমন দারা বড় ভাই আর ছোট ভাই আওরঙ্গজেবকে দেখে এসছি, তেমনি আমরা তো এটাও দেখেছি যে রাম তিনি বড় ভাই,
তিনি লক্ষণ, ভরত তাদের সঙ্গে কি সম্পর্ক তিনি তৈরি করেছিলেন, কি সম্পর্ক ছিল। ভারত কিন্তু ওই রামের বড় ভাইয়ের সেই কথার দিকেই চলতে চায়। দিল্লির উচিত বাংলাদেশের সঙ্গে বড় ভাইয়ের আচরণ করবে, সেই রকম বড় ভাইয়ের আচরণ যে বড় ভাই তার ছোট ভাইকে ভালোবাসে, তাকে কাছে নিয়ে তার সুরক্ষার দিকেও নজর দেয়। বন্ধুরা, বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট একটি কঠিন সত্য সামনে এনে দিয়েছে। সেটা হলো, ভারতকে গালি দিয়ে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ গরম করা যায়, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র চালানো যায় না। চীনের সঙ্গে ছবি তুলে বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া যায়, কিন্তু সংকটের রাতে সেই ছবি থেকে ডিজেল বেরোয় আসে না। পাকিস্তানের সঙ্গে ধর্মীয় আবেগের সম্পর্ক তৈরি করা যায়, কিন্তু পাকিস্তান থেকে পাইপলাইন টেনে পার্বতীপুরে জ্বালানি পৌঁছানো যায় না। বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা এবং একই সঙ্গে সবচেয়ে বড় অস্বস্তি হলো তার পাশে ভারত রয়েছে। ভারতের বিশাল বাজার, রেলপথ, বিদ্যুৎ, চিকিৎসা, খাদ্য, জ্বালানি বাংলাদেশের জন্য অনেক বড় সুযোগ। আর সেই সুযোগ গ্রহণ করে ভারতকে চিরস্থায়ী শত্রু হিসেবে যদি দেখানো হয়, সেগুলোই হচ্ছে ভাবের ঘরে চুরি। বাংলাদেশকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ভারতের সমালোচনা অবশ্যই করতে হবে, ভারত ভুল করলে তার প্রতিবাদও হবে, কিংবা ভারত যদি তার স্বার্থ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করে, বাংলাদেশ সেটা নিয়েও প্রতিবাদ করবে। কিন্তু সমালোচনা আর বিদ্বেষ এক নয়, জাতীয় স্বার্থ আর রাজনৈতিক ভণ্ডামি এক নয়। ভারত বাংলাদেশের একমাত্র সম্ভাব্য বন্ধু, একথা বলছি না। বাংলাদেশকে সম্পর্কের বহুমুখীকরণ করতেই হবে, কিন্তু বর্তমান বাস্তবতায় ভারত বাংলাদেশের সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে দ্রুত সহায়তা দিতে সক্ষম এবং সবচেয়ে অনিবার্য প্রতিবেশী। এই সত্য অস্বীকার যারা করবে, তারা বাংলাদেশের বন্ধু নয়, বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশের শত্রু। আর জ্বালানি সংকট সেই মুখোশটা খুলে দিয়েছে। মুখে যতই ভারত বিরোধিতা থাকুক, প্রয়োজনের মুহূর্তে বাংলাদেশের দরজা খুলে যায় ওই দিল্লির দিকে তাকিয়ে। অতএব প্রশ্নটা ভারতকে ভালোবাসা অথবা ঘৃণা করার নয়, প্রশ্নটা হলো বাংলাদেশ কি আবেগের পররাষ্ট্রনীতি করবে না নিজের স্বার্থে বাস্তববাদী হবে। কারণ শেষ পর্যন্ত ভূগোলের সঙ্গে যুদ্ধ করে কোনো দেশ যুদ্ধে জিততে পারে না। আপাতত এখানেই রাখছি। এটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ক্যালকাটা ডায়ালগসের পাশে থাকুন। ধন্যবাদ।